আমার আপন ছোট বোনটা তার স্বামী আর ছেলেকে নিয়ে আমার বাসায় একদম বিনা খরচে থাকতো। আর এক বৃষ্টির রাতে নিজের বাসার দরজার সামনে আমি পড়ে গিয়ে আহত হলে সে শুধু বলেছিল, আমরা কি তোমার চাকর নাকি? আমি তখন ভিজে মেঝেতে পড়ে আসছি, আর তারা ঘরের ভেতরে বসে টিভি দেখছে, যেন কিছুই হয়নি। শেষ পর্যন্ত নিজের পরিবার না, পাশের বাসার মানুষ আমাকে ধরে তুলেছিল। আর সেদিন রাতে ভাঙ্গা গোড়ালির যন্ত্রণা নিয়ে আমি ওদের বুঝিয়ে দিয়েছিলাম, এই বাড়িটা আর অকৃতজ্ঞ মানুষের আশ্রয় না। আমার নাম সায়েম। এই বাড়িটা কিনেছিলাম আমি 31 বছর বয়সে। কেউ আমাকে বাড়িটা উপহার দেয়নি, কেউ পাশে দাঁড়িয়ে বলেনি, নাও এটা তোমার স্বপ্ন। এই একটা বাড়ির জন্য আমি 60টা বছর জীবন থেকে কেটে ফেলেছি। সকালে অফিস, রাতে অতিরিক্ত শিফট, বন্ধুদের আড্ডা বাদ, ঈদের শপিং বাদ, নিজের ইচ্ছেগুলো প্রতিদিন একটু একটু করে মেরে ফেলেছি। অনেক রাতে অফিস থেকে ফিরে ফ্রিজ খুলে ঠান্ডা ভাত খেয়ে আবার ল্যাপটপ খুলে বসেছি। অন্যরা যখন ঘুরতে গেল, আমি তখন ক্যালকুলেটরে হিসাব মিলিয়েছি, 1 মাসে কত টাকা বাঁচলে ডাউন পেমেন্টটা দেওয়া যাবে। কতদিন নিজের জন্য একটা নতুন ফোন কিনিনি, কতদিন মায়ের জন্য শাড়ি কিনতে গিয়েও নিজের শার্টটা রেখে দিয়েছি। কারণ আমি একটা জিনিস চেয়েছিলাম, নিজের একটা ঠিকানা। যেদিন বাড়ির কাগজে সই করলাম, সেদিন বাসার ভেতরে ঢুকে আনন্দ করিনি, গাড়ির ভেতরে বসেছিলাম অনেকক্ষণ, স্টিয়ারিং এ মাথা রেখে কেঁদেছিলাম। কারণ জীবনে প্রথমবার মনে হয়েছিল এই পৃথিবীতে একটা জিনিস আছে যেটা সত্যিই আমার, আমার ঘর, আমার ছাদ, আমার পরিশ্রম। কিন্তু সেই সুখ বেশি দিন নিজের মধ্যে রাখতে পারিনি। 1.5 বছর পর এক সন্ধ্যায় আমার ছোট বোন তানিয়া ফোন করলো। ওর গলা কাঁপছিল, বলল, ভাইয়া আমরা একটু সমস্যায় আছি। তানিয়া, তার স্বামী রিফাত আর তাদের 8 বছরের ছেলে রিদম তখন ভাড়া বাসায় থাকতো। শুনলাম রিফাতের ব্যবসায় বড় লস হয়েছে, বাড়ি ভাড়া বাকি পড়েছে কয়েক মাস। বাড়িওয়ালা নাকি আর সময় দিতে রাজি না। তানিয়া কাঁদতে কাঁদতে বলছিল, কয়েকটা সপ্তাহের জন্য যদি তোমার কাছে থাকতে দাও। আমি একটুও ভাবিনি, শুধু বলেছিলাম তোরা চলে আয়। সেদিন তানিয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল, বলেছিল, ভাইয়া ভাইয়া আল্লাহর কসম আমরা তোমার উপর বোঝা হব না। কিন্তু মানুষের মুখের কথা আর সময়ের আচরণ এক না। 6 সপ্তাহ কেমন করে যেন 8 মাসে হয়ে গেল। প্রথম দিন কিছু বলিনি, ভাবতাম মানুষ বিপদে পড়তেই পারে। কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম, ওরা নিজেদের অতিথি ভাবছে না। রিফাত প্রথম 2 মাস চাকরি খুঁজলো, তারপর এক সময় বলা শুরু করলো, দেশের অবস্থা খারাপ, কাজকর্ম নাই। কিন্তু আশ্চর্যভাবে সারাদিন মোবাইলে ভিডিও দেখতে তার কোনো সমস্যা হতো না। তা নিয়ে আস্তে আস্তে আমার রান্নাঘর নিজের মতো সাজিয়ে ফেললো। আমার জিনিস কোথায় রাখবো সেটাও যেন সেই ঠিক করতো। রিদম ড্রয়িং রুমটাকে নিজের খেলার ঘর বানিয়ে ফেলেছিল। সোফার উপর চিপস, মেঝেতে খেলনা, দেয়ালের পাশে স্কুল ব্যাগ ছুঁড়ে রাখা। প্রতিদিন অফিস থেকে ফিরে আমি যেন নিজের বাড়িতে না, অন্য কারো সংসারে ঢুকতাম। ফ্রিজ ভরে বাজার করতাম, 2 দিনেই খালি। বিদ্যুৎ বিল বেড়ে গেল, গ্যাস বিল বেড়ে গেল, ইন্টারনেট বিল পর্যন্ত দ্বিগুণ হয়ে গেল। তবু আমি চুপ ছিলাম, কারণ ছোটবেলা থেকে একটা কথাই শিখেছি, পরিবারের মানুষকে বিপদে ফেলে দেওয়া যায় না। কিন্তু কেউ আমাকে শেখায়নি, এক সময় সাহায্য করতে করতে মানুষ নিজের ঘরে অচেনা হয়ে যায়। সেদিন বৃহস্পতিবার ছিল, অক্টোবরের শেষ দিন। সারাদিন অফিসে প্রচন্ড চাপ গেছে, মাথা ঝিমঝিম করছিল। তারপরও বাসায় ফেরার আগে বাজারে ঢুকলাম। তানিয়া মেসেজ করেছিল, ভাইয়া ফেরার সময় ডিটারজেন্ট নিয়ে আসবা। একটা প্লিজ পর্যন্ত ছিল না। আমি দুধ কিনলাম, ডিম কিনলাম, রিদমের জন্য আপেল কিনলাম, আর বাসার জন্য কিছু জিনিস কিনলাম। বাইরে তখন ঝুম বৃষ্টি, সেই ধরনের বৃষ্টি যেটা জামার কলার ভিজিয়ে শরীরের ভেতর পর্যন্ত ঠান্ডা ঢুকিয়ে দেয়। কোনো মতে সব ব্যাগ হাতে নিয়ে গেট খুললাম। মাথা তখন অফিসের টেনশনে ভর্তি। সামনে সিঁড়িটার দিকে খেয়াল করিনি, বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়েছিল। হঠাৎ করে পা পিছলে গেল, তারপর শুধু একটা বিকট শব্দ, ধপ। মুহূর্তের মধ্যে আমি মাটিতে পড়ে গেলাম। ডান পায়ের গোড়ালিতে এমন একটা মোচড় খেলো, মনে হলো হাড় ভেঙে গেছে। হাত থেকে বাজারের ব্যাগ ছিটকে পড়লো, ডিম গড়িয়ে ভেঙে গেল। দুধের প্যাকেট ফেটে সাদা পানি মেঝেতে ছড়িয়ে পড়লো। বৃষ্টির পানি এসে সবকিছু মিশিয়ে দিচ্ছিল। আমি উঠতে গেলাম, পারলাম না। গোড়ালির ভেতরে এমন একটা ব্যথা উঠলো, চোখের সামনে অন্ধকার নেমে এলো। দাঁতে দাঁত চেপে চিৎকার করলাম, তানিয়া! ভেতর থেকে কোনো সাড়া নেই, শুধু বৃষ্টির শব্দ আর দূর থেকে টিভির আওয়াজ। আবার ডাকলাম, তানিয়া দরজা খুলো। হঠাৎ পর্দা একটু নড়লো, আমি পরিষ্কার দেখলাম ভেতর থেকে কেউ একজন তাকিয়ে আবার সরে গেল। তারপর ভেসে এলো রিফাতের হাসির শব্দ, স্বাভাবিক, নিশ্চিন্ত, যেন পৃথিবীতে কিছুই ঘটেনি। আমি এবার কষ্ট করে আরো জোরে বললাম, কেউ আসো, আমি উঠতে পারছি না। কিছুক্ষণ পর দরজা খুললো, তানিয়া বের হলো। গায়ে গরম সোয়েটার, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। আমার দিকে তাকালো, তারপর ভাঙা ডিমের দিকে তাকালো, আর প্রথম যে কথাটা বলল, সব ডিম ভেঙে ফেলেছো। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টির পানি চোখ বেয়ে পড়ছিল। আমি কষ্ট করে বললাম, মনে হয় পা খুব খারাপ ভাবে মচকে গেছে, একটু ধরতো। পেছন থেকে রিফাত বের হলো, মুখে কিছু চিবোচ্ছিল। সে বিরক্ত গলায় বলল, তুমি নিজে উঠতে পারছো না? হৃদম করিডোর থেকে উকি দিল। আমাকে মাটিতে পড়ে থাকতে দেখে আবার ফোনে চোখ নামিয়ে ফেললো।
আমি উঠে বসার চেষ্টা করতে বুক ফেটে একটা গুঙ্গানি বের হয়ে গেল। বললাম, প্লিজ একটু সাহায্য করো। তানিয়া মুখটা কেমন বিরক্ত হয়ে গেল, যেন আমার এই অবস্থাটা ওর সন্ধ্যাটাকে নষ্ট করে দিয়েছে। সে ঠান্ডা গলায় বলল, ভাইয়া তুমি সবকিছু নিয়ে বেশি ড্রামা করো। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম তানিয়ার দিকে। বললাম, ড্রামা? তানিয়া এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা কি তোমার চাকর নাকি? কথাটা শুনে মনে হলো বৃষ্টির চেয়েও ঠান্ডা কিছু আমার বুকের ভেতরে ঢুকে গেল। আমি চুপ করে তাকিয়েছিলাম ওর দিকে। এই সেই মেয়েটা যাকে স্কুলে কেউ কিছু বললে আমি মারামারি পর্যন্ত করেছি। এই সেই বোন যাকে না বলতে পারিনি কোনোদিন। আজ আমার বাড়িতে থাকে, আমার টাকায় খায়, আমার বিদ্যুৎ ব্যবহার করে, আর গড় দখল করে বসে আছে। আর সেই মানুষটাই বলছে আমি কি তোমার চাকর নাকি? আমি তখন মাটিতে পড়ে আছি, নিজের বাড়ির সামনে, নিজের কেনা বাজার চারপাশে ছড়িয়ে আছে। আর আমার পরিবার আমাকে এমন ভাবে দেখছে যেন আমি তাদের জন্য বিরক্তিকর একটা ঝামেলা। সেই মুহূর্তে আমার ভেতরে কিছু একটা বদলে গেল। ভালোবাসা না, অপরাধ বোধ। এতদিন মনে হতো ওদের কিছু বললে খারাপ বায়ু হয়ে যাব। সেদিন প্রথমবার মনে হলো মানুষকে সাহায্য করতে গিয়ে আমি নিজেকেই শেষ করে ফেলেছি। কাপা হাতে পকেট থেকে ফোন বের করলাম, পাশের গলির আবু কাকাকে ফোন দিলাম। তিনি আমাদের পুরনো প্রতিবেশী। ফোন ধরে বলল, কি হয়েছে বাবা? আমি কষ্ট করে বললাম, কাকা আমি দরজার সামনে পড়ে গেছি, মনে হয় পা ভেঙে গেছে। তিনি আর কিছু জিজ্ঞেস করেননি, 5 মিনিটের মধ্যে ছাতা মাথায় দৌড়ে এলেন। আমাকে সেই অবস্থায় দেখে তার মুখ শক্ত হয়ে গেল। বললেন, নড়বি না, আমি ধরছি। তিনি খুব সাবধানে আমাকে উঠালেন, যেভাবে আপন মানুষ ধরে। আমাকে ভেতরে এনে সোফায় বসালেন, একটা বালিশ এনে পায়ের নিচে দিলেন। তারপর নিজেই অ্যাম্বুলেন্সে ফোন করলেন। আর আমি শুধু তাকিয়েছিলাম। তানিয়া, রিফা তার রিদম তখনও টিভির সামনে বসে। কেউ সরি পর্যন্ত বলল না, কেউ উঠে এক গ্লাস পানিও দিল না। রিফা শুধু নিচু গলায় বলল, এত বাড়াবাড়ির কি আছে বুঝি না। সেদিন আমি বুঝেছিলাম সমস্যা কখনো ওদের অসহায় হওয়া ছিল না, সমস্যা ছিল ওরা আমার দয়াটাকে নিজের অধিকার ভেবে বসেছিল। আমি ধীরে ধীরে মাথা তুললাম। গোড়ালিতে তখন অসহ্য ব্যথা, ভেজা কাপড় হাত থেকে পানি পড়ছে। তবু আমার গলা অদ্ভুত শান্ত ছিল, খুব শান্ত। আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, তানিয়া ভালো করে আমার কথা শুন। তানিয়া বিরক্ত চোখে আমার দিকে তাকালো, বলল, এখন আবার কি বলতে চাও? কথাটা আমার ভাঙা পায়ের ব্যথার চেয়ে বেশি কষ্ট দিল। আবু কাকা তখনও নিচু হয়ে আমার পা দেখছিলেন। তিনি বিস্মিত চোখে তানিয়ার দিকে তাকালেন। মনে হলো তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। বললেন, তোমার ভাই আহত, তোমাকে তো চা বানাতে বলেনি? তানিয়া বুকের সামনে 2 হাত গুটিয়ে দাঁড়ালো। আবু কাকা আপনি মাঝখানে আসবেন না, আপনি জানেন না এখানে কি হয়। আমি ফ্যাকাশে একটা হাসি দিলাম। না তানিয়া, উনি জানেন। অন্তত উনি সেই জিনিসটা দেখেছেন যেটা তোমরা দেখতে চাওনি। রিফাত অবশেষে টিভিটা বন্ধ করলো। আমার জন্য না, বরং বুঝতে পেরেছিল এখন আর ঘটনাটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই, একজন সাক্ষী আছে। সে সোফায় হেলান দিয়ে বলল, সায়েম ভাই ব্যাপারটা এত বড় করার কি আছে? আপনি পড়ে গেছেন, অ্যাম্বুলেন্স তো আসছেই। আমি শান্ত গলায় বললাম, আসছে কারণ আবু কাকা ফোন করেছে। রিদম বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আমি কি আমার রুমে যেতে পারি? আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠলো। রুম? যে ঘরটা অতিথিদের জন্য বানিয়েছিলাম, যে বাড়িটা আমার, যার বিদ্যুৎ বিল আমি দেই, যার ইন্টারনেট আমি চালাই, যার প্রতিটা ইটের সঙ্গে আমার 7 বছরের ঘাম লেগে আছে। আমি ছেলেটার দিকে তাকালাম। রাগ হলো না, অদ্ভুত এক কষ্ট হলো। কারণ সে যা শিখছে তা তার নিজের দোষ না। সে শিখছে অন্যের কষ্টের উপর দাঁড়িয়ে থাকা স্বাভাবিক। সে শিখছে যে মানুষ সাহায্য করে একদম তাকে গুরুত্বহীন ভাবা যায়। আমি বললাম, না এখানেই থাকো, এই কথাগুলো তোমারও শোনা দরকার। তানিয়া সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলবা না। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তাহলে তাকে শেখাও ফোনে তাকিয়ে না থেকে অন্তত একবার তার মামার দিকে তাকাতে, যে 8 ঘন্টা ধরে বৃষ্টির মধ্যে পড়েছিল। তানিয়া কিছু বলতে গিয়ে থেমে গেল। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। দরজার নিচ দিয়ে পানি ঢুকে ভাঙা ডিমের খোসার একটা টুকরো ভাসিয়ে নিয়ে এলো। মনে হলো বাড়িটাও যেন আজ সবকিছুর বাহিরে ফেলে দিতে চাইছে। আবু কাকা একটা তোয়ালে এনে আমার পায়ের নিচে রাখলেন। তারপর নিচু গলায় বললেন, সায়েম আমি ডাক্তার না, কিন্তু ফোলাটা ভালো লাগছে না। আমি মাথা নাড়ালাম। ব্যথা তখন কপাল পর্যন্ত উঠছে। জুতাটা পায়ে যেন ফাঁদের মতো চেপে বসেছে। আমি দাঁত চেপে বললাম, খুলে দেন। আবু কাকা চারদিকে তাকালেন। কাচি আছে? কেউ নড়ল না। তানিয়া না, রিফাতো না। শেষ পর্যন্ত তিনি নিজেই রান্নাঘরে গেলেন, ড্রয়ার খুলে কাচি বের করলেন, ধীরে ধীরে জুতার ফিতা কেটে দিলেন। তারপর সাবধানে জুতা খুলতে শুরু করলেন। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম, নিজেকে আটকাতে পারলাম না। তানিয়া বিরক্ত মুখে বলে উঠলো, আল্লাহ এত নাটক। ঠিক তখন আমার ভেতরে সবকিছু শেষ হয়ে গেল। চিৎকার করে না, রাগ দেখিয়ে না, নিঃশব্দে, যেমন কোনো দরজা আস্তে করে বন্ধ হয়ে যায় কিন্তু আর কখনো খুলে না। আমি ধীরে ধীরে বললাম, তোমাদের 5 মিনিট সময় দিলাম। রিফাত ব্রু কুচকাতে থাকলো। 5 মিনিট কেন? আমি বললাম, বুঝে নেওয়ার জন্য যে এই বাড়ি আর অকৃতজ্ঞ মানুষের আশ্রয় না। তা নিয়ে অস্বস্তির হাসি দিল। মানে আমাদের বের করে দিবা? শুধু এর জন্য যে আমরা তোমাকে রাজাদের মতো কুলে করে আনিনি? আমি তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, না, তোমাদের বের করে দেব কারণ 8 মাস ধরে তোমরা এই বাড়িতে বিনা খরচে থাকছো। আর আজ যখন আমাকে মাটিতে পড়ে থাকতে দেখলে
তখন আমার ভাঙা পায়ের চেয়ে ছড়িয়ে পড়া দুধ তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। রিফাত বিরক্ত হয়ে বলল, পা ভাঙে নাই। আমি তার চোখে চোখ রেখে বললাম, তাহলে তুমি পড়ে দেখো আসো। ঘরের ভেতরে নীরবতা নেমে এলো। আমি ফোন বের করলাম, হাত কাঁপছিল, ব্যথায় আঙ্গুল ঠিক মতো কাজ করছিল না, তবুও নোটস করলাম। সেখানে একটা তালিকা ছিল, আজ রাতে লেখা না, 3 মাস আগ থেকে লেখা শুরু করেছিলাম। যেদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেছিলাম রিফাত আমার ব্যাংক কার্ড দিয়ে খাবার অর্ডার করছে, তারপর যেন কিছুই হয়নি এমন ভাবে ঘুরে বেরিয়েছিল। আমি পড়তে শুরু করলাম, বাড়ি ভাড়া শূন্য, 8 মাসের বিদ্যুৎ বিল, 8 মাসের গ্যাস বিল, 8 মাসের পানির বিল, 8 মাসের ইন্টারনেট বিল, প্রতি সপ্তাহের বাজার, রিদম অসুস্থ হলে ওষুধ খরচ, রিফাতের মোটর সাইকেলের বীমার টাকা, ভাঙা টিভির স্ক্রিন মেরামত, নতুন ওয়াশিং মেশিন। আমি একবার থামলাম, তারপর আবার বললাম, সব মিলিয়ে কয়েক লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে। আর বাড়ির ঋণের কিস্তির কথা তো বাদই দিলাম। তানিয়ার মুখের রং বদলে গেল। সে ফিস ফিস করে বলল, তুমি আমাদের হিসাব রাখছো? আমি উত্তর দিলাম, হ্যাঁ। সে তীক্ষ্ণ গলায় বলল, তুমি অসুস্থ? আমি মাথা নাড়ালাম, না, অসুস্থ আমি না, অসুস্থ হলো সেই মানুষ যে নিজের ভাইকে চাকর ভাবে অথচ তার বাড়িতেই থাকে। রিফাত গভীর শ্বাস নিল। যাই হোক, এই বাড়িটা এখন আমাদেরও বাড়ি। আমি 1 সেকেন্ডও দেরি করলাম না। না শব্দটা শুকনো ছিল, কঠিন ছিল। আমি বললাম, এটা আমার বাড়ি আর তোমরা এখানে থাকো, এই দুইটা জিনিস এক না। রিদম চুপচাপ বাবার দিকে তাকিয়ে রইল। হয়তো প্রথমবার সে পার্থক্যটা বুঝতে শুরু করলো। অ্যাম্বুলেন্স আসতে প্রায় 20 মিনিট লেগে গেল। বৃষ্টির জন্য পুরো এলাকা জলমগ্ন হয়েছিল। রাস্তার আলো পানিতে ঝাপসা হয়ে যাচ্ছিল। গাড়ির চাকা কাদায় শব্দ তুলছিল। দূরে কুকুর ডাকছিল। অবশেষে চিকিৎসা কর্মীরা এলেন। তারা আমাকে স্ট্রেচারে তুললেন। একজন জিজ্ঞেস করলেন, সঙ্গে কে যাবেন? তানিয়া চোখ নামিয়ে ফেললো। রিফাত চুপ করে রইল। তারপর তানিয়া বলল, আমি থাকতে পারবো না, ছেলেকে দেখতে হবে। রিদমের বয়স 15, সে কোনো ছোট বাচ্চা না। আবু কাকা তখন আমার মানি ব্যাগ আর চাবি হাতে তুলে নিলেন। বললেন, আমি যাচ্ছি ওর সঙ্গে। স্ট্রেচারে শুয়ে শেষবারের মতো তানিয়ার দিকে তাকালাম। তারপর বললাম, কাল সকাল 9টায় আইনজীবী আসবে। তানিয়া কৃত্রিম হাসি দিল। আইনজীবী? সায়েম, তুমি সত্যি হাস্যকর হয়ে গেছো। আমি শান্ত গলায় বললাম, আর তুমি সীমা ছাড়িয়ে গেছো। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হয়ে গেল। শেষ মুহূর্তে দেখলাম তানিয়া আমার বাড়ির দরজার নিচে দাঁড়িয়ে আছে, শুকনো, নিরাপদ, আরামদায়ক। আর আমি ভিজে কাপড়ে কাঁপছি, পা ভেঙে গেছে। তবুও গত 8 মাসের মতো প্রথমবারের মতো মনে হলো আমি নিজের সম্মান নিয়ে এই বাড়ি থেকে বের হচ্ছি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা হলো। ডাক্তার নিশ্চিত করলেন এটা মচকানো নয়, সত্যিই হাড় ভেঙেছে। পায়ে প্লাস্টার করা হলো, ব্যথার ওষুধ দেওয়া হলো, পর্যবেক্ষণে রাখা হলো কয়েক ঘন্টা। আবু কাকা রাত 3টা পর্যন্ত আমার পাশে বসে রইলেন, একটা প্লাস্টিকের চেয়ারে, হাতে হাসপাতালের বেন্ডিং মেশিনের কফি। আমি ধীরে ধীরে বললাম, আপনাকে এত ঝামেলায় ফেললাম, দুঃখিত। তিনি হেসে মাথা নাড়ালেন। পরিবার আর পরিবারের নামে সুযোগ নেওয়া এই দুইটা আলাদা জিনিস বাবা। আমি সাদা সাদের দিকে তাকিয়ে রইলাম, চুপচাপ বললাম, আমি তো ওদের এনেছিলাম। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এনেছো, কিন্তু ওদের তোমার উপরে উঠতে বলনি। আমি কিছু বললাম না, কারণ সত্যিটা হলো আমি ধীরে ধীরে সেই সুযোগটাই দিয়েছিলাম। প্রতিদিন একটু একটু করে সকালে হাসপাতাল থেকে বের হলাম। আবু কাকা গাড়ি চালাচ্ছিলেন। বৃষ্টি থেমে গেছে। রাস্তার পাশের দোকানগুলো খুলছে, চায়ের দোকান ভিড় জমছে, গরম পরোটার গন্ধ বাতাসে ভাসছে। জীবন স্বাভাবিকভাবে চলতে আছে। আমার কষ্টের জন্য পৃথিবী থেমে থাকেনি। বাড়ির সামনে পৌঁছে আমি জানালার দিকে তাকালাম। দেখলাম রিফাত কয়েকটা বড় কার্টন এনে দরজার সামনে রেখেছে। বাড়ি ছেড়ে যাওয়ার জন্য নয়, বরং দরজার সামনে রাখা কার্টনের বাক্সগুলোর দিকে তাকিয়ে আবু কাকা বিড়বিড় করে বললেন, বাহ, পরজীবীদের দেখি সাজসজ্জা শখ আছে। ব্যথার মধ্যে আমার হাসি পেল। ধীরে ধীরে ভর দিয়ে ভেতরে ঢুকলাম। 2 হাতে ক্র্যাচ, পায়ে ভারী প্লাস্টার, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল আমাকে সবচেয়ে বেশি ভর দিচ্ছে আমার নীরব রাগ। রান্নাঘরে ঢুকে দেখি তানিয়া ডিম ভাজছে। আমার ফ্রাই প্যানে, আমার কেনা ডিম, আমার টাকায় কেনা ঘেঁষে। সে পেছন না ফিরেই তাকিয়ে বলল, ভালোই হয়েছে ফিরছো, আমাদের বড়দের মতো বসে কথা বলা দরকার। আমি শান্তভাবে বললাম, খুব ভালো। ডাইনিং টেবিলের পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রিফাত ঘুম জড়ানো মুখে বের হলো। তার পেছনে রিদম, চুল এলোমেলো, গলায় হেডফোন ঝুলছে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। তানিয়া ব্রু কুচকালো, কে? আমি বললাম, যে মানুষটার জন্য অপেক্ষা করছিলাম। আবু কাকা গিয়ে দরজা খুললেন। ভেতরে ঢুকলেন একজন নারী, সাদামাটা শাড়ি, হাতে কালো ফাইল, চোখে চশমা, মুখে এমন এক ধরনের স্থিরতা যা অকারণে কখনো উচ্চস্বরে কথা বলে না। তিনি আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের পুরনো বন্ধু, অ্যাডভোকেট নওরিন রহমান। ঘরে ঢুকেই তিনি বললেন, আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট নওরিন রহমান, সায়েম সাহেবের পক্ষ থেকে এসেছি। রিফাত ঠোঁট বাঁকিয়ে হাসলো, ও আচ্ছা, তাই নাকি? নওরিন এবার শুধু তার দিকে তাকালেন 1 সেকেন্ড। তারপর রিফাতের হাসিটা নিজে থেকেই মিলিয়ে গেল। নওরিন আমার পাশে বসেই ফাইল খুললেন। তারপর একদম শান্ত গলায় বললেন, তানিয়া আপা, রিফাত সাহেব, সায়েম সাহেব আপনাদের এই বাসায় সাময়িক ও বিনা খরচে থাকার অনুমতি দিয়েছিলেন। কোনো ভাড়ার চুক্তি নেই, কোনো আর্থিক অংশীদারত্ব নেই, সম্পত্তির উপর আপনাদের কোনো মালিকানা নেই। আজ থেকে এই অনুমতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হচ্ছে। তানিয়া সঙ্গে সঙ্গে টেবিলে হাত চাপড়ে উঠল। আমি তার বোন। নওরিনের চোখের পাতা পর্যন্ত নড়ল না। বোন হওয়া মালিকানার কাগজ না। রিদম মাথা নিচু করে
করে ফেললো। রিফাত 2 হাত গুটিয়ে বসলো। আমাদের অধিকার আছে? নওরিন মাথা নাড়লেন। অবশ্যই আছে, এজন্যই আপনাদের জিনিসপত্র রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে না। আপনাদের 30 দিনের সময় দেওয়া হচ্ছে, এই সময়ের মধ্যে স্বেচ্ছায় বাসা ছেড়ে দিবেন, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি একটু থামলেন, তারপর বললেন, আর গত রাতে আহত অবস্থায় একজন মানুষের সাহায্য না করার ঘটনার সাক্ষী ও চিকিৎসা সংক্রান্ত নথি রয়েছে। তানিয়া আমার দিকে তাকালো, যেন আমাকে নতুন করে দেখেছে। তুমি আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছো? আমি বললাম, এখনো করিনি, আমাকে বাধ্য করো না। তার চোখ ভিজে উঠলো। একসময় এই কান্না আমাকে দুর্বল করে দিত, আজ শুধু ক্লান্ত লাগছিল। তানিয়া ফিসফিস করে বলল, তুমি আগে এমন ছিলে না। আমি দীর্ঘশ্বাস ফেললাম, ছিলাম, শুধু নিজের জন্য দাঁড়ালে অপরাধ বোধ হতো। রিফাত সামনের দিকে ঝুঁকে এলো। আচ্ছা বলেন তো, আমরা চলে গেলে এই অবস্থা আপনাকে কে দেখবে? রান্না করবে কে? আমি হেসে ফেললাম, তারপর বললাম, মজার কথা, গতকাল তো তোমরা বলেছিলে তোমরা আমার চাকর না। তানিয়া ঠোঁট কামড়ে ধরলো। আমরা ক্লান্ত ছিলাম। আমি বললাম, আমিও ছিলাম, গত 8 মাস ধরে। নওরিন একটা কাগজ তাদের দিকে এগিয়ে দিল। আজ থেকে কিছু নিয়ম কার্যক্রম হলো। সায়েম সাহেবের ঘর, অফিস রুম এবং ব্যক্তিগত স্টোররুমে তালাবদ্ধ থাকবে। তার ব্যাংক কার্ড, গাড়ি, কাগজপত্র কিংবা ব্যক্তিগত জিনিসে কারো প্রবেশাধিকার থাকবে না। খাবার ও ব্যক্তিগত খরচ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে বহন করবে। রিফাত বিরক্ত হয়ে বলল, এটা অপমান। আমি তার দিকে তাকিয়ে বললাম, অপমান হলো যার বাড়িতে থাকা তাকে মাটিতে ফেলে রেখে টিভি দেখা। কথাটা এবার তার গায়ে লাগলো। সে চেয়ার ঠেলে উঠে বাহিরে চলে গেল। তানিয়া কাঁদতে শুরু করলো। আমরা এখন কোথায় যাব? এই প্রশ্নটাই ছিল আমার সবচেয়ে বড় দুর্বলতা। এই প্রশ্নের কারণে আমি এতদিন চুপ ছিলাম। এই প্রশ্নের কারণে নিজের সীমারেখাগুলো মুছে ফেলেছিলাম। আমি অনেকক্ষণ তানিয়ার দিকে তাকিয়ে রইলাম। মনে পড়লো ছোটবেলার কথা। স্কুলে যাওয়ার আগে চুল এলোমেলো করলে আমার পেছনে ঘুরে বেড়াতো। বৃষ্টির দিনে একা দোকানে যেতে ভয় পেত। আমার হাত শক্ত করে ধরে থাকতো। সেই ছোট্ট বোনটার মুখ এক মুহূর্তের জন্য দেখতে পেলাম। তারপর বাস্তবে ফিরে এলাম। আমি শান্ত গলায় বললাম, জানি না, কিন্তু এখানে না। তানিয়া মাথা নাড়লো। মা জানলে তোমাকে স্বার্থপর বলবে। আমি বললাম, তাহলে মাকে বিলগুলো দেখিয়েও। 10 দিন পরে মায়ের ফোন এলো। 1 বার 2 বার 3 বার, আমি ধরলাম না। তারপর একটা ভয়েস মেসেজ এলো। সায়েম, তোর বোন বলছে তুই ওদের রাস্তায় নামিয়ে দিচ্ছিস। আমি তোকে এমন শিক্ষা দেইনি। পরিবারকে ফেলে দেওয়া যায় না। আমি মেসেজটা সবার সামনে চালিয়ে দিলাম। তানিয়ার চোখে আশার ঝিলিক দেখা গেল। মনে হলো এবার মা তার পক্ষ নেবে। মেসেজ শেষ হতেই আমি নিজের উত্তর রেকর্ড করলাম। মা, গতকাল আমি নিজের বাড়ির সামনে বৃষ্টির মধ্যে পড়েছিলাম। আমার পা ভেঙে গেছে। তানিয়া, রিফাত আর রিদম আমাকে দেখেছে, কেউ সাহায্য করেনি। আবু কাকা আমাকে হাসপাতালে নিয়ে গেছে। তানিয়া বলেছে, আমরা কি তোমার চাকর? এখন ওদের 30 দিন সময় দিয়েছি। যদি পরিবার নিয়ে কথা বলতে চাও তাহলে এখান থেকে শুরু করো। মেসেজ পাঠিয়ে দিলাম। ঘরে নীরবতা নেমে এলো। কয়েক সেকেন্ড পর তানিয়া ফোন বেজে উঠলো। সেই স্পিকার অন করেনি, কিন্তু মায়ের চিৎকার আমরা সবাই শুনতে পেলাম। তুই এটা কি করেছিস তানিয়া? তানিয়া কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। সেদিন সন্ধ্যায় আবু কাকার সাহায্যে আমি বাড়ির প্রবেশ পথ, করিডোর আর রান্নাঘরে সিসিটিভি লাগালাম। ওয়াইফাই এর পাসওয়ার্ড বদলে ফেললাম। স্টোর রুম আলাদা করে তালা দিলাম। খাবারের জিনিসপত্র আলাদা করে রাখলাম। এসব আমি আনন্দে করিনি, প্রয়োজন বলে করেছি। সেদিন রাতে প্রথমবার আমি সবার জন্য রান্না করিনি, নিজের জন্য আর আবু কাকার জন্য গরম চিকেন স্যুপ অর্ডার করেছিলাম। রান্নাঘর ভরে গিয়েছিল লেবু, গোলমরিচ আর মুরগির স্যুপের গন্ধে। কিছুক্ষণ পর দরজার পাশে এসে দাঁড়ালো রিদম। নিচু গলায় বলল, মামা, আমি কি একটু খেতে পারি? আমি তার দিকে তাকালাম। আমি তাকে ক্ষুধার শাস্তি দিতে চাইনি, আবার ভুলটাকেও পুরস্কৃত করতে চাইনি। আমি বললাম, পারো, তবে আগে একটা কথা বলো। সে অস্বস্তিতে গিলল। কি কথা? আমি জিজ্ঞেস করলাম, গতকাল আমাকে সাহায্য করনি কেন? রিদমের চোখ ভিজে উঠলো। বাবা বলেছিল আমি যেন কিছু না করি। বলেছিল তুমি নাকি মনোযোগ পাওয়ার জন্য বাড়িয়ে বলছো। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আর তুমি কি ভেবেছিলে? সে মাথা নিচু করলো। আমার ভয় লাগছিল, কিন্তু ওরা রাগ করবে বলে কিছু করিনি। আমি ধীরে ধীরে তার সামনে সুপের বাটি এগিয়ে দিলাম। খাও। আর একটা কথা মনে রেখো, মাটিতে পড়ে থাকা কাউকে সাহায্য করা কোনো পক্ষ নেওয়া না, এটা মানুষ হওয়া। রিদম মাথা নাড়লো। চোখ মুছতে মুছতে খেতে লাগলো। আমি তাকে জড়িয়ে ধরিনি, শুধু একটা অতিরিক্ত রুটি এগিয়ে দিয়েছিলাম। পরের কয়েকটা দিন ছিল নিঃশব্দ যুদ্ধের মতো। রিফাত ইচ্ছে করে নোংরা প্লেট ফেলে রাখতো। আমি সেগুলো একটা প্লাস্টিকের বাক্সে ভরে তার ঘরের সামনে রেখে দিতাম। তানিয়া গভীর রাতে ওয়াশিং মেশিন চালাতো। আমি লন্ড্রি রুমের সময় বেঁধে দিতাম। রিদম ধীরে ধীরে নিজের প্লেট নিজে ধোয়া শুরু করলো। রিফাত একদিন আমার গাড়ি নিয়ে বের হতে চেয়েছিল, কিন্তু চাবি খুঁজে পাইনি। 1 সপ্তাহ পরে মা এলেন, হাতে মিষ্টির বাক্স, মুখে বিচারকের মতো কঠিন ভাব। দরজা দিয়ে ঢুকেই তিনি আমাকে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তার মুখের কঠোরতা এক মুহূর্তের জন্য নরম হয়ে গেল। তিনি এগিয়ে এসে বলেন, সায়েম বাবা। মা আমাকে জড়িয়ে ধরতে চাইলেন। আমি তাকে আটকাইনি। তিনি এখনো আমার মা। কিন্তু যখন তিনি বলতে শুরু করলেন, তোর বোনের কোথাও যাওয়ার জায়গা নেই বাবা, আমি হাত তুলে থামালাম। শান্ত গলায় বললাম, মা, আগে একটা জিনিস দেখো। ফোনটা তার হাতে দিলাম। একটার পর একটা ছবি দেখালাম। বাড়ির সামনে ভাঙা ডিম, ছড়িয়ে পড়া দুধ, আমার ফুলে ওঠা পা, হাসপাতালের রিপোর্ট, আর সেই দিনের তানিয়ার মেসেজ, ফেরার সময় ডিটারজেন্ট নিয়ে আসবা। মা ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তারপর ফিস ফিস করে বললেন, তানিয়া। তানিয়া আবার কান্না শুরু করলো। আমি খুব ক্লান্ত ছিলাম
বলছিলাম মা, রিফাত বলেছিল ভাইয়া সবসময় নিজেকে অসহায় দেখাতে চায়। মা এবার রিফাতের দিকে তাকালেন। রিফাত কাঁধ ঝাঁঝালো। আমি তো সত্যিই এই তাই ভাবতাম। আমি হেসে ফেললাম, তবে সেই হাসির আনন্দ ছিল না। কি মনে করো আমি নিজের বাড়িতে থাকি, এটা মনে করিয়ে দেওয়া অপরাধ? মা চোখ বন্ধ করলেন, কয়েক সেকেন্ড পর আবার খুললেন। তার মুখের অভিব্যক্তি বদলে গেছে। তিনি তানিয়ার দিকে তাকিয়ে বললেন, তোর ভাই ঠিক করেছে 30 দিনের মধ্যে তোদের চলে যেতে হবে। তানিয়া হতবাক হয়ে গেল। কি? মা কঠিন গলায় বললেন, আমি তোকে অন্য বাসা খুঁজতে সাহায্য করব, দরকার হলে রিদম কিছুদিন আমার কাছে থাকবে, কিন্তু যে ছেলেকে বৃষ্টির মধ্যে ফেলে রাখা হয়েছে তাকে আমি আর চাপ দেব না। রিফাত বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। বাহ, এখন দেখি সবাই আমার বিপক্ষে। মা ঠান্ডা গলায় বললেন, না, সবাই তোর বিপক্ষে না, সবাই অন্যায়ের বিপক্ষে। সেদিন থেকে সবকিছু বদলাতে শুরু করলো। তৃতীয় দিন রিফাত বাড়ি থেকে বেরিয়ে গেল, বলে গেল কাজ খুঁজবে। পরদিন গভীর রাতে ফিরলো, গা থেকে মদের গন্ধ আসছিল। নতুন একটা চাকরির গল্প বলল, কেউ বিশ্বাস করলো না। সেই রাতেই তাদের ঘর থেকে ঝগড়ার শব্দ ভেসে এলো, উঁচু গলায় কথা, অভিযোগ, দোষারোপ, কান্না। রিদম চুপচাপ বেরিয়ে এসে আমার পাশে বসেছিল। আমরা দুজন টিভিতে খবর দেখছিলাম। হঠাৎ সে বলল, মামা আমি দুঃখিত। আমি তাকালাম, আগেও তো বলেছ। সে মাথা নাড়ল, না, এবার অন্য কারণে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখানে এতদিন ছিলাম, কিন্তু কখনো ভাবিনি এই বাড়িটা তোমার কত কষ্টের। আমার গলায় শব্দ আটকে গেল। আমি শুধু মাথা নাড়ালাম। 22 দিন পরে তানিয়া একটা ছোট্ট বাসা পেল, বাজারের কাছে। খুব সুন্দর না? দেয়ালে পূর্ণ রং, রান্নাঘর ছোট, কিন্তু সেটা ছিল তার নিজের ভাড়া করা বাসা, অন্য কারো দয়ার উপর দাঁড়িয়ে থাকা সাদ না। মা তাকে অগ্রিম টাকার ব্যবস্থা করে দিলেন। আমি করিনি, আমি শুধু বলেছিলাম চুক্তি অনুযায়ী চাবি ঝুলিয়ে দিলে মালপত্র নেওয়ার গাড়ি আমি দেব। তানিয়া রাজি হয়ে গেল। রিফাত রাজি হলো না। আমি কোনো কাগজে সই করব না। আমার আইনজীবী বন্ধু নওরিন হালকা হেসে বলল, তাহলে তো পরে আদালতে সই করেন। শেষ পর্যন্ত সে সই করেছিল। যেদিন তারা চলে গেল সেদিন আকাশে হালকা বৃষ্টি ছিল, তবে সেই রাতের মতো ঝড়ো না, নরম শান্ত। তানিয়া টেবিলের উপর বাড়ির চাবি রেখে দিল। তার চোখ দুটো ফুলেছিল। সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি সত্যিই তোমার সুযোগ নিয়েছি। আমি চুপচাপ তাকিয়ে রইলাম, কোনো অজুহাতের অপেক্ষা করছিলাম, কিন্তু সে অজুহাত দিল না। শুধু বলল, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু হারানোর ভয়। তারপর ধীরে ধীরে ভাবতে শুরু করলাম, তোমার যা আছে সেগুলোর উপর আমার অধিকার আছে। আমার বুকটা ভারী হয়ে গেল। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম তানিয়া। সে মাথা নিচু করলো। জানি, কিন্তু তুমি আমাকে দায়িত্ব ভেবেছিলে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। জানি। রিদম বের হওয়ার আগে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কি মাঝে মাঝে আসতে পারবো? আমি তানিয়ার দিকে তাকালাম। সে মাথা নিচু করলো। যদি তোমার মামা চায়। আমি রিদমের কাঁধে হাত রাখলাম। অবশ্যই আসবে, তবে দরজায় নক করবে, আর যে কাপটায় চা খাবে সেটা নিজে ধুয়ে রাখবে। সে হেসে ফেললো। ঠিক আছে। রিফাত বিদায়ও বলেনি, চুপচাপ বের হয়ে যাচ্ছিল, হাতে একটা টিভি মনিটর, যেটা তার ছিল না। দরজার পাশে দাঁড়িয়ে আবু কাকা গলা খাকরানি দিলেন, ওটা রেখে যান। রিফাত থমকে গেল। তার মুখ লাল হয়ে উঠলো। এক মুহূর্ত পর মনিটরটা নিচে নামিয়ে রেখে বেরিয়ে গেল। আমি তাকিয়ে রইলাম। হয়তো এটাই ছিল এই বাড়ির শেষ শিক্ষা। যে মানুষ অন্যের জিনিসকে নিজের মনে করে, সে শেষ পর্যন্ত খালি হাতেই চলে যায়। দরজা বন্ধ হওয়ার পর বাড়িটা ভীষণ নীরব হয়ে গেল। প্রথমে সেই নীরবতা ভালো লাগেনি, অস্বস্তিকর লাগছিল। ড্রয়িং রুমের দেয়ালে দাগ, বসে যাওয়ার কুশন, পুরনো খাবার গন্ধ, অগোছালো অতিথি কক্ষ, প্রায় খালি স্টোর রুম। তবুও এই বাড়িটা আবার আমার মনে হয়ে উঠছিল। আমি সোফায় বসে পা উঁচু করে রাখলাম। আবু কাকা 2 বোতল ঠান্ডা পানি নিয়ে এলেন। একটা আমার হাতে দিয়ে বললেন, তোমার বাড়ির জন্য। আমি বোতলটা তার বোতলের সঙ্গে ঠুকিয়ে বললাম, আর আমার সেই কুখ্যাত সিঁড়িটার জন্য। আমরা দুজনে হেসে উঠলাম। অনেকদিন পর হাসতে হাসতে বুকটা আর কেঁপে ওঠেনি। সময় ধীরে ধীরে এগিয়ে গেল। আমার পা ভালো হলো, একদম আগের মতো না, তবু অনেকটাই। বাড়ির সামনে ভাঙ্গা সিঁড়িটা ঠিক করালাম, মোশন সেন্সর লাইট লাগালাম, পিচ্ছিল রোধ করার জন্য ম্যাট বিছালাম, মূল দরজা তালা বদলে ফেললাম, অতিথি কক্ষটাকে সাদা রং করে ছোট্ট একটা অফিস বানালাম। এক রবিবারে সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য কফি বানালাম। চারপাশে কোনো চিৎকার নেই, কোনো টিভির শব্দ নেই, কেউ জিজ্ঞেস করছে না রুটি আছে। আমি জানালা খুললাম। ভেজা মাটির গন্ধ ভেতরে ঢুকে পড়লো। দূরে রুটিওয়ালা হাঁক ডেকে বেড়াচ্ছে। কফির মগ হাতে দাঁড়িয়ে রইলাম, নিজের বাড়িতে নিজের শান্তির মধ্যে। আর কাঁদলাম। যেদিন বাড়ির কাগজে সই করেছিলাম সেদিনও কেঁদেছিলাম, আজও কাঁদলাম, তবে কারণটা আলাদা। সেদিন একটা বাড়ি পেয়েছিলাম, আজ নিজেকে ফিরে পেয়েছি। 3 মাস পর তানিয়া আবার এলো, একা, হাতে একটা ব্যাগ, ভেতরে আম। দরজার সামনে দাঁড়িয়ে বলল, কিছু চাইতে আসিনি। সে ভেতরে ঢুকেনি, শুধু দাঁড়িয়েছিল। অদ্ভুতভাবে সেই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি অর্থবহ মনে হলো। আমি জিজ্ঞেস করলাম, রিদম কেমন আছে? তানিয়া হালকা হাসলো। ভালো, শনিবারে একটা স্টেশনারি দোকানে কাজ করে। তারপর একটু থেমে বলল, আমি আর রিফাত আলাদা হয়ে গেছি। আমি কোনো কথা বলিনি, কারণ এখন আর জেতার দরকার ছিল না। তানিয়া নিচের সিঁড়ির দিকে তাকালো, যেটা নতুন করে বানানো হয়েছে। বৃষ্টি হলেই ওই রাতের কথা মনে পড়ে।
করে। আমি মাথা নাড়ালাম, আমারও। কিছুক্ষণ নীরবতার পর সে বলল, ভাইয়া আমাকে ক্ষমা করে দাও। সত্যিকারের ক্ষমা চাওয়া খুব সাজানো হয় না, সেখানে নাটক থাকে না, দর্শক থাকে না, শুধু ক্লান্তি আর অনুশোচনা থাকে। আমি দরজাটা একটু খুলে দিলাম, ভেতরে এসে 1 কাপ কফি খেতে পারো। তানিয়া চোখ ভিজে উঠল। সত্যি? আমি হেসে বললাম, হ্যাঁ, তবে এই বাড়ির আর কারো আশ্রয় কেন্দ্র না। সে মাথা নাড়ল। তাহলে এটা কি? আমি ঘরের দিকে তাকালাম। আমার টেবিল, আমার বুক সেলফ, আমার অফিস, জানালা দিয়ে ঢুকে পড়া বিকেলের আলো। তারপর বললাম, এটা একটা বাড়ি, আর এই বাড়ি সেই মানুষকে সম্মান করে যে এর দায়িত্ব কাঁধে নিয়ে চলে। তানিয়া ধীরে ধীরে ভেতরে ঢুকলো, সাবধানে জুতা খুললো, নিজে থেকে কিছু ধরলো না, ফ্রিজ খুললো না, কিছু চাইলো না, শুধু চুপচাপ বসে কফির কাপটা 2 হাতে ধরে রাখলো। আমরা অনেক কথা বললাম, তবে আগের মতো না, সম্মান দিয়ে, দূরত্ব নিয়ে, বোঝাপড়া নিয়ে। সেদিন একটা জিনিস বুঝেছিলাম, অনেক পরিবার সীমারেখা টানার কারণে ভাঙে না, বরং সীমারেখা না থাকার কারণেই ভেতরে ভেতরে ভেঙে যায়। সীমারেখা শুধু সেই ভাঙার শব্দটাকে শোনা যায় এমন করে তুলে। আজও যখন বর্ষা নামে, মাঝে মাঝে আমার গোড়ালিতে হালকা ব্যথা হয়, আবহাওয়া বদলানোর আগে সেই খবর দিয়ে দেয়, তখন আমি দরজার সামনেই দাঁড়াই, নতুন আলোটাকে নিচে, সেই সিঁড়িটার দিকে তাকাই আর ভাবি, সেদিন আমি ভেবেছিলাম আমার পরিবার আমাকে একা ফেলে দিয়েছে, কিন্তু আসলে তারা আমাকে একটা সত্য দেখিয়েছিল, কে আমার পাশে আছে আর কে শুধু আমার ছায়ার নিচে দাঁড়িয়ে আছে। সত্যটা খুব কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টই আমাকে বাঁচিয়েছে। কারণ নিজের জীবনে অতীত হয়ে থাকার চেয়ে বড় ক্ষতি আর কিছুই নেই। আজ বাড়িটা শান্ত, নীরব, কিন্তু ফাঁকা না। এখানে এখন এমন একটা জিনিস আছে যেটার জন্য মানুষ সারা জীবন খুঁজে, সেটা হলো শান্তি। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।